ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের জীবন আলোকময় হয়ে উঠুক। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 3 এর 5 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 5-এর দাগের প্রশ্ন। সবাই দেখতে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 5-এর একটা দেওয়া আছে, কোনো টাকা সরল সুদে 3 বছরের সুদে আসলে 944 টাকা হয়। সুদের হার যদি 25% বৃদ্ধি পেলে ওই টাকা একই সময়ে 980 টাকা হয়। মূলধন এবং সুদের হার কত আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কী কী দিয়েছে আমরা লিখে নেব, যে সময়টি দিয়েছে কত আমাদের, যে 3 বছর। দেখব ধরি আসল পি টাকা, ধরি আসল পি টাকা। সুদের হার কত হয়, R%, এটা আমরা বের করব। আর কি দিয়েছে, যে 3 বছরের সুদ আসল। তাহলে কি লিখব, 3 বছরের সুদ আসল। 3 বছরের আমাদের সুদ আসল দিয়েছে কত, যে 944 টাকা। 944 টাকা। তাহলে দেখো আমরা মোট সুদের সূত্র কি জানি, যে I = PRT/100। তাহলে কি লিখব, যে মোট সুদ কি লিখব, যে I = PRT/ কত 100। তাহলে দেখো পি আর এর মান জানি না, টাইম কত আমাদের, যে 3 বছর 3 ইয়ার বাই কত আছে আমাদের 100। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি, যে 3PR বাই কত 100। তাহলে এটা হচ্ছে কি আমার, যে 3 বছরের মোট সুদ আমাদের দেওয়া আছে কি 3 বছরের সুদ আসল দিয়েছে। তাহলে কি লিখব, যে সুদ আসল। তাহলে সুদ আসল মানে কি জানি আমরা, যে সুদযুক্ত আসল। তাহলে কি আসবে, যে 3PR বাই কত আমাদের 100 প্লাস কত আসল হচ্ছে পি। তাহলে এবার যদি আমরা লসাগু করে দিই, দেখো তাহলে কি পেলাম আমরা, যে 3PR/100 প্লাস পি। আর এটা মানে কি দেওয়া আছে আমাদের 944 টাকা। তাহলে আমরা লিখতে পারি, যে প্রশ্ন মতে যে 3PR/100 প্লাস পি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 944 টাকা। এটার নাম দেবো আমরা কি 1 নম্বর সমীকরণ। এবার সেকেন্ডেরটা কি বলা আছে, যদি সুদের হার 25% বৃদ্ধি পায় তাহলে ওই টাকা একই সময়ে 980 টাকা হয়। তাহলে আমরা কি লিখব, যে নতুন সুদের হার। তাহলে প্রথমে সুদের হার কত ছিল, আর তার সাথে কত প্লাস হবে, যে 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত, R × 25 বাই কত আমাদের 100। তাহলে 100কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি, দেখো 4। তাহলে কি পাচ্ছে, যে R প্লাস R/4। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কত আসবে আমাদের, 4 আসবে। তাহলে কত, 4R প্লাস R। তাহলে কত হলো আমাদের, যে 5R বাই কত 4। এটা হলো কি আমাদের নতুন সুদের হার। কি লিখব, যে নতুন সুদের হারে তাহলে কি লিখব, নতুন সুদের হারে মোট সুদ। আচ্ছা, সেক্ষেত্রে মোট সুদ এক্ষেত্রে I = কি পাবো আমরা, যে পি ইন্টু আর এর ভ্যালু কত পেয়েছি আমরা, 5R/4। তাহলে কি আসবে, 5R/4 ইন্টু কত টি বাই কত আসছে আমাদের 100। তাহলে দেখো কি লিখতে পারি, যে পি ইন্টু কত 5R, টি এর ভ্যালু কত 3 বাই কত পাচ্ছি আমরা 4 ইন্টু কত 100। এবার 5 দিয়ে যদি আমরা 100-এ কাটি তাহলে কত পাচ্ছি, দেখো 20 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, যে 3PR বাই কত আমাদের 80। এটা এলো। তাহলে এই যে আমাদের যে মোট সুদ এলো, তাহলে কি করব আমরা, আসলের সঙ্গে যুক্ত করলে কি সুদ আসল পাবো নতুন সুদের ক্ষেত্রে। তাহলে কি লিখব, যে সুদ
সুদ আসল ইকুয়াল টু কী আসবে আমাদের দেখো যে 3pr বাই কত 80 প্লাস কত পি, তাহলে এটার নাম দেবো কি আমি 2 নম্বর সমীকরণ। তাহলে এবার কি করব, আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নং সমীকরণ মাইনাস করব। তাহলে কি লিখব যে 2 মাইনাস 1 করে পাই, 1 করে পাই কি পাচ্ছি দেখো। তাহলে 2 নম্বর সমীকরণ কি আছে, তাহলে সুদ আসল পেলাম আমরা এটা। তাহলে এবার লিখতে পারি যে প্রশ্ন মতে যে 3pr বাই 80 প্লাস পি ইকুয়াল টু কত আছে আমাদের যে 980 এটা। তাহলে এটার নাম দিলাম কি আমি 2 নম্বর সমীকরণ। তাহলে এবার কি করব, আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ মাইনাস করব। তাহলে কি লিখব যে 2 মাইনাস 1 করে পাই কি পাচ্ছি দেখো। তো আমরা লিখতে পারি যে 3pr বাই কত 80 প্লাস কত পি, মাইনাস করছে যেহেতু তাহলে কি আসবে আমাদের যে এই 3pr, তাহলে মাইনাস 3pr বাই কত আসছে আমাদের 100 মাইনাস পি ইকুয়াল টু কী পাচ্ছি 980 মাইনাস কত আমাদের 944। তাহলে দেখো আমাদের কি এই পি কেটে যাচ্ছে, তাহলে কি পরে থাকছে যে বা 3pr বাই কত 80 মাইনাস কি পরে থাকছে যে 3pr বাই কত 100, আর এটা তো কেটে গেল। আর এই দুটো মাইনাস করলে কি পাচ্ছি 4 কত 10 হবে 6, হাতে আমার 1, 4 কত হলে 5, 8 হবে, তাহলে কত হলো আমাদের 36। তাহলে দেখো এক্ষেত্রে 3pr হবে। তাহলে দেখো যে বা এবার যদি আমরা কি করতে পারি যে 3pr যদি কমন নিই দেখো তাহলে কি পাচ্ছি যে 1/80 মাইনাস 1 বাই কত 100 ইকুয়াল টু কী পাচ্ছি আমরা 36 পাচ্ছি। তাহলে আমরা যদি লসাগু করি কত পাবো আমরা 400 পাবো। তাহলে কি আসবে 400, তাহলে কত 5 মাইনাস কত 4 ইকুয়াল টু পাচ্ছি কত আমরা 36 পাচ্ছি দেখো। তাহলে কি লিখবো যে বা 3pr ইন্টু কত পাচ্ছি আমরা 1/400 ইকুয়াল টু কত 36। তাহলে কি লিখতে পারি যে বা 3pr ইন্টু কত 1/400 ইকুয়াল টু কত 36। তাহলে আমরা লিখতে পারি যে বা 3pr ইকুয়াল টু কত 36 ইন্টু কত 400। তাহলে কি লিখতে পারি ইকুয়াল টু যে 0 0 4 ছক 24 4 হাতে 2 3 4 12 2 14। তাহলে 3pr এর ভ্যালু পাচ্ছি কত আমরা 14400। এবার এই 3pr এর ভ্যালু যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কার মান পেয়ে যাব আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে কি পেলাম আমরা যে 3pr ইকুয়াল টু কি যে 14400। তা 3pr ইকুয়াল 14400 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণে কি আছে দেখো যে 3pr বাই 100। তাহলে কি লিখবো যে 3pr এর জায়গা লিখে দেবো তাহলে 14400 বাই কি 100 প্লাস কি আছে আমাদের পি ইকুয়াল টু কত 944। তাহলে দেখো কি লিখতে পারি বা দেখো এই জিরো কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে যে 144 প্লাস পি ইকুয়াল টু কত 944। তাহলে কি লিখতে পারি যে বা পি ইকুয়াল টু কী আছে দেখো আমাদের 140 এ পাশে প্লাস আছে, তাহলে এ পাশে এসে কি হয়ে যাবে মাইনাস 144। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা দেখো 800। তাহলে সুতরাং পি ইকুয়াল টু কত 800। তাহলে আমাদের দেখো পি এর মানটা বেরিয়ে গেছে। তাহলে এবার যদি আমরা পি এর মানটা আবার 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাবো আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে কি লিখব যে পি ইকুয়াল টু 800 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখব
যে কি আছে 3pr, তাহলে 3 ইন্টু কত 800 ইন্টু কি আছে আর বাই কত আছে আমাদের 100 প্লাস কি আছে পি আছে, তাহলে পির মান কত পেয়েছি 800, তাহলে ইকুয়াল টু কত 944। এবার কি লিখতে পারি যে বা দেখো 3 8 কত 24, তো 24 আর ইকুয়াল টু কি 800টা পাশে ছিল, তাহলে পাশে হচ্ছে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 944 মাইনাস 800, তাহলে কি বা 24 আর ইকুয়াল টু কি পাচ্ছি যে 441, তাহলে বা আর ইকুয়াল টু কি পাবো যে 144 বাই কত 24, তাহলে এটাকে কাটলে কত পাচ্ছি দেখো আমরা 6 পাচ্ছি, তাহলে কি সুতরাং আর ইকুয়াল টু কত পেলাম 6%। তাহলে দেখো আমাদের দুটো উত্তর, তাহলে আসল হচ্ছে কত 800 টাকা এবং সুদের হার কত আমাদের 6%। তাহলে উত্তর কি লিখব যে আসল কত, আসল ইকুয়াল টু 800 টাকা আর সুদের হার কত আমাদের 6%। চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধন দ্বিতীয় বছরের সুদ আছে আমাদের 880 টাকা এবং তৃতীয় বছরের সুদ 968 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা কি লিখব যে ধরি আসল, তাহলে লিখব ধরি আসল কত পি টাকা, আর কি লিখব যে সুদের হার, তাহলে সুদের হার কত r%, যে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কি আসবে যে পি ইন্টু 1 প্লাস r/100, যেহেতু আমি 1 বছর ধরছি তাহলে কত আসবে 1 আসবে। এবার আমরা কি করব যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি আসবে যে পি ইন্টু 1 প্লাস r/100, তার মাথায় কত 2 চলে যাবে, এত টাকা। তাহলে দেখো আমাদের বলা আছে যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, তার মানে কি এটা থেকে যদি আমি এটা বাদ দিই, প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধিটা বাদ দিই, তাহলে আমি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধির সুদ পাবো। তাহলে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে যে পি ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার মাইনাস পি ইন্টু 1 প্লাস r/100 ইকুয়াল টু কি আসবে, এটা ইকুয়াল টু আছে আমাদের 880 টাকা, 880। তাহলে এটাকে আমরা কি করব 1 নং সমীকরণ আমি নাম দেব, কি দিয়েছে তৃতীয় বছরের সুদ দিয়েছে, তাহলে কি বের করতে হবে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে যদি আমরা দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি বাদ দিই তাহলে কি পাবো তৃতীয় বছরের সুদ পাবো। তাহলে কি লিখব যে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি তা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কি আসবে যে পি ইন্টু 1 প্লাস r/100, যেহেতু 3 আছে তাহলে কত আসবে এখানে 3 বছরের 3 আসবে, এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি থেকে যদি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বাদ দিই তাহলে কি তৃতীয় বছরের চক্রবৃদ্ধির সুদ পাবো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখব যে পি ইন্টু 1 প্লাস r/100 তার কিউব মাইনাস পি ইন্টু 1 প্লাস r/100 তার কি আসবে স্কোয়ার আসবে ইকুয়াল টু কত 968 টাকা। তাহলে এটার নাম দেব কি আমরা 2 নং সমীকরণ নাম দেব। তাহলে এটার আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার আমি কি করব 2 নং সমীকরণকে 1 দিয়ে ভাগ করব, তাহলে লিখব কি যে 2/1 করে পাই, তাহলে কি পাচ্ছি 2/1 করে, তাহলে কি পাচ্ছি এখানে দেখো যে
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার কিউব মাইনাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু কত আসছে আমাদের যখন 968। তাহলে কি বাই করব কত দিয়ে? তাহলে কি বাই করব আমরা যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তো তাহলে কত আসবে নিচে? 880। তাহলে দেখো এটাকে আমরা কি কাটতে পারি, কত দিয়ে কাটবো? 11 দিয়ে। তাহলে 11 দিয়ে কাটলে কত? 8 11 কত? 88। তাহলে 80। আর এটাকে কত আসবে? 8 11 88 আবার 8। আবার কাটতে পারি কত? 8 দিয়ে। তাহলে কত পাচ্ছি? 11। এটা পাচ্ছি কত আমরা? 10 পাচ্ছি। এবার দেখো উপরে যদি আমি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ারটা কমন নেব, তাহলে কি লিখব? যে বা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে আমাদের? যে পি, তাহলে কি পড়ে থাকছে আমাদের? যে 1 প্লাস আর বাই 100 মাইনাস কি 1। আর নিচে কি কমন নেব? দেখো দুটোতেই আছে পি প্লাস, নিচে কি কমন নেব? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন নেবো। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কমন নেবো। তাহলে কি পাচ্ছি দেখো, এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে কি আসবে? 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 ইকুয়াল টু কি পাচ্ছি? যে 11 বাই কত? 10 পাচ্ছি। দেখো তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, তো এটা কি 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, এটাও পাচ্ছি 1 প্লাস আর বাই 100 মাইনাস 1। তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে দেখো? বা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার বাই কি? যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পড়ে থাকছে ইকুয়াল টু কত? 11 বাই 10। তাহলে দেখো সাইডে নিয়ে নিই। দেখো সাইডে নিলে কি পাচ্ছি? যে আমাদের আছে কি? যে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু কি? 1 প্লাস আর বাই 100 স্কোয়ার বাই কত? 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10। তাহলে দেখো উপরে আছে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, নিচে 1 প্লাস আর বাই 100। তাহলে একটা উড়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি? যে বা 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত? 11 বাই 10। তাহলে আমি কি লিখতে পারি? যে বা আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10 মাইনাস 1। তাহলে কি লিখতে পারি? বা আর বাই 100 ইকুয়াল টু কি পাচ্ছি? লসগু করলে কত? 10 পাচ্ছি। তাহলে 11 মাইনাস 10। তাহলে কি? যে বা আর বাই 100 ইকুয়াল টু কত? 1 বাই 10। তাহলে কি পাচ্ছি? যে 10 আর ইকুয়াল টু 100। তাহলে বা আর ইকুয়াল টু 100 বাই 10, 0 0 কেটে গেল। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত হলো আমাদের? 10%। এবার দেখো আমাদের কি পি এর মানও বের করতে দিয়েছে। তাহলে এবার যদি আর এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি আমরা পি এর মানটা পেয়ে যাব? আর ইকুয়াল টু 10 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কী ছিল আমাদের? যে পি ইন্টু, তাহলে কী ছিল? পি ইন্টু 1 প্লাস কত? আর বাই 100। তাহলে কত? 10 বাই 100 তার স্কোয়ার মাইনাস কি আছে? পি ইন্টু কত? 1 প্লাস কত? আর বাই 100। তাহলে 10 বাই 100 ইকুয়াল টু কত? 880। তাহলে দাও কী কেটে যাচ্ছে? এই 0 কেটে যাচ্ছে। আর কি কাটছে? এই 0 কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি? যে বা পি ইন্টু কত? 1 প্লাস কত? 1 বাই 10 তার স্কোয়ার মাইনাস পি ইন্টু 1 প্লাস 1 বাই 10 ইকুয়াল টু কত? 880। তাহলে এবার কি কমন নিতে পারি? যে বা আমরা যদি পি ইন্টু 1 প্লাস 1 বাই 10 কমন নিই, তাহলে কী পাবো? যে 1 প্লাস 1 বাই 10 মাইনাস 1 ইকুয়াল টু কত? 880। তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে কি লিখতে পারি? যে বা পি ইন্টু কত? লসাগু 10। তাহলে কত? 10 প্লাস 1 আর এদিকে আছে কত? 1 বাই 10। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি? যে 880। তাহলে কি পাচ্ছি? যে বা পি ইন্টু কত? 11 বাই কত আসবে? 100 ইকুয়াল টু কত? 880। তাহলে কি লিখতে পারি? যে
বা এখানে আমি লিখছি যে পি ইকুয়াল টু কি 880 ইন্টু কত 100 বাই কত আসবে আমাদের যে 11, তাহলে কেটে দিলে কত আসবে 80, তাহলে পি কত হলো আমাদের যে 8000, তাহলে পি হলো আমাদের 8000 আর আর এলো কত আমাদের 10%। সবাই অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। তাহলে এবার যদি আমরা উত্তরটা লিখি তাহলে কি লিখব, যে উত্তর আমি উপরে লিখলাম, নিচে জায়গা নেই, যে আর ইকুয়াল টু 10% আর পি ইকুয়াল টু কত 8000 টাকা। আমাদের 5-3 দেওয়া আছে কৌশিক 3750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর সঞ্জয় 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে যদি 6,900 টাকা ক্ষতি হয় তবে ক্ষতির জন্য কে কত টাকা দেবে? দেখো, আমরা যখন কোনো ব্যবসায় মূলধন নিয়োগ করি তখন কিভাবে হতে পারে, একটা হতে পারে যে ব্যবসার প্রথম দিক থেকেই আমরা একই সঙ্গে কিছু পরিমাণ টাকা দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি ব্যবসা শুরু করতে পারি। আর একটা কি হতে পারে যে বা আমি ব্যবসা শুরু করার কিছুদিন পর কেউ ব্যবসায় জয়েন করতে পারে কিছু টাকা নিয়ে, বা সে কিছু টাকা নিয়ে যেতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে সরল অংশীদারি কারবার, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে মিশ্র। আর একটা কথা হচ্ছে লাভ যেমন আমরা সবাই ভাগ করে নিই মূলধনের অনুপাতে, ঠিক আমাদের যে ব্যবসায় যদি ক্ষতি বা লোকসান হয় সেটাও ঠিক মূলধন অনুপাতেও ভাগ হবে। তাহলে এক্ষেত্রে কি লিখব, যেহেতু এটা মিশ্র আছে তাহলে লিখব 1 মাস হিসেবে কৌশিকের মূলধন, যে 1 মাস হিসেবে কৌশিকের মূলধন, কৌশিকের মূলধন কি আসবে তাহলে, যেহেতু 1 বছর কৌশিকের 3750 টাকা পুরো খেটেছে, তাহলে কি লিখব যে 12 ইন্টু 3750 টাকা। তো এটা গুণ করলে আমরা পাবো 45,000 টাকা পাবো, এত টাকা। তাহলে সঞ্জয় 6 মাস পর ব্যবসায় যুক্ত হয়েছে, তার মানে কি তার যে টাকাটা খেটেছে কতদিন 6 মাস খেটেছে, তাহলে কি লিখবো যে 1 মাস হিসেবে সঞ্জয়ের মূলধন। তাহলে সঞ্জয়ের মূলধনকে যেহেতু সঞ্জয় টাকা খেটেছে 6 মাস, তাহলে 6 ইন্টু কি হবে 6 ইন্টু 15,000, 15,000 এত টাকা। তাহলে কত পাচ্ছি আমরা যে 90,000 টাকা। তাহলে কি লিখবো যে কৌশিক ও সঞ্জয়ের মূলধনের অনুপাত, তাহলে কৌশিক ও সঞ্জয়ের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কি লিখবো যে 45,000 ইস টু কত 90,000। তাহলে দেখো আমাদের 3টে জিরো কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে যে 45 ইস টু কত 90। তাহলে আমরা যদি 45 দিয়ে ভাগ দিই দুটোকে তাহলে কত পাবো যে 1:2। তাহলে কৌশিক ও সঞ্জয়ের মূলধন অনুপাত কত 1:2। আর কি বলা আছে যে বছরের শেষে কত ক্ষতি হচ্ছে 6,900 টাকা। তাহলে কি লিখব বছরের শেষে ক্ষতি হয় কি আছে 6,900 টাকা। তাহলে কি হবে এই ক্ষতির টাকাটাও তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে কি লিখব যে সঞ্জয়ের ক্ষতি হয়, সঞ্জয়ের ক্ষতি হয় কি হবে মোট ক্ষতি 6900 ইন্টু কি আসবে সঞ্জয়টা যেহেতু 2 আছে তাই 2 বাই কি হবে এই দুটোর সমষ্টি হয়, তাহলে কত 3। তাহলে যদি আমি এটাকে কেটে দিই তাহলে কত পাবো 3 দুগুণে 6 3 3 9 তাহলে 0। তাহলে কত পাচ্ছি এই দুটো গুণ করলে 0 0 3 দুগুণে 6 2 দুগুণে 4। তাহলে দেখো সঞ্জয়ের ক্ষতি কত হচ্ছে 4,600 টাকা। তাহলে কি লিখবো কৌশিকের ক্ষতি হয়, কৌশিকের ক্ষতি হয় কি হবে মোট ক্ষতি কত 6,900 ইন্টু কৌশলের অনুপাত কত
1 বাই কত আসবে 3, তো এটা কেটে দিলে কত পাবো আমরা 2300 একটু আগে পেয়েছি, তাহলে কি আসবে 2300 টাকা। তাহলে দেখো আমরা উত্তর পেয়ে গেছি যে কৌশিকের ক্ষতির পরিমাণ 2300 টাকা এবং সঞ্জয়ের ক্ষতির পরিমাণ 4600 টাকা। তাহলে কি লিখব উত্তর, যে কৌশিকের ক্ষতি হয় কত, যে 2300 টাকা, আর সঞ্জয়ের ক্ষতি হয়, সঞ্জয়ের ক্ষতি হয় কত, যে 4600 টাকা। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।